নমস্কার দর্শকরা, বেঙ্গল নিউজ গ্রাফের সকলকে স্বাগত এবং আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিন। নমস্কার আপনাকে। নমস্কার। প্রায় 90 দিন হয়ে গেল সিবিআই চার্জশিট দিতে পারলো না। একাধিক মামলায় কিন্তু সিবিআই ফেল। কোথাও কি তাহলে এই যে কেন্দ্র এবং রাজ্যের যে একটা সেটিং এর তথ্য উঠে আসে, এটা কি সামনে আসছে? কেন বারবার ফেল হচ্ছে, কি মনে হয়? দেখুন, আমি একটু টেকনিক্যালি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা কি বলুন, দেখুন, সিবিআই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে যে প্রথম চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটের 16.29 প্যারাগ্রাফে যদি আপনি যান তাহলে দেখবেন সেখানে বলা আছে অভিজিৎ মণ্ডলের কথা, সেখানে বলা আছে সন্দীপ ঘোষের কথা, সেখানে লার্জার কনস্পিরেসির কথা বলা আছে, সেখানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা বলা আছে। অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, এরা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত। এটা মোটামুটি প্রথম চার্জশিট করে স্পষ্ট এবং সেটা বোঝা গেছিলো, এবং তারা বলেছিল পরবর্তীতে তারা সাবসিকুয়েন্টলি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। 90 দিনের মধ্যে চার্জশিট যদি না দেন তাহলে সে ডিফল্ট বেল পেয়ে যাবে। এটা একেবারে আইনের প্রভিশন। ফলে খুব স্বাভাবিকভাবেই এই কথা সিবিআই জানেন না তা তো নয়, জানে। তাহলে প্রথম চার্জশিটে আপনি এই কথা উল্লেখ করার পরে আপনি 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলেন না কেন? তাহলে আমি এইগুলো বিশ্লেষণ করে দেখেছি, তিনটে কারণ হতে পারে। প্রথমত কি কারণ হতে পারে? যে কোনো প্রকার চার্জশিট দেওয়ার মতো কোনো প্রকার মেটেরিয়াল নেই, এটা কারণ হতে পারে। কিন্তু সেটা সত্য নয়। কেন? তার কারণ হচ্ছে অলরেডি প্রথম চার্জশিটে উল্লেখ করে দিয়েছে, তারপরে এই সম্ভাবনাটা নেই। তাহলে বারবার যে এভিডেন্স ট্যাম্পারের কথা আসছে, যে এভিডেন্স নেই, তারা কিভাবে এগোবে, এই কথাও কিন্তু বারবার উঠে আসছে। না, এভিডেন্স না থাকলে তাহলে লিক হবে না। একদম। এবার দ্বিতীয় যে সম্ভাবনাটা হতে পারে সেটা কি, 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া উচিত ছিল, দিল না। তার কারণ ডিফল্ট বেল পাইয়ে দিতে চাই, তার কারণ কারো কাছ থেকে পয়সা নিয়েছে, হতে পারে। অনেক সময় আয়োরা পয়সা খেয়ে বেসিক্যালি ডিফল্ট বেল পাইয়ে দেওয়ার জন্য 90 দিনের মধ্যে চার্জশিট। এই মামলায় কোনো আয়োর এই ক্ষমতা হবে না, তার কারণ কারোর ঘাড়ে নিশ্চিতভাবে অতগুলো মাথা নেই যে এই ধরনের এরকম একটি হাই প্রোফাইল মামলা, যেখানে সুপ্রিম কোর্ট সুপারভাইজ করছে, যেখানে একেবারে গোটা দেশের দৃষ্টি, বলতে গেলে আন্তর্জাতিক দৃষ্টি রয়েছে যে মামলার প্রতি, সেই মামলায় 5 লাখ 10 লাখ বা 20 লাখ খেয়ে কোনো আয়োর এই ক্ষমতা হবে না যে সে ওই ডিফল্ট বেল পাইয়ে দেওয়ার জন্য সে চার্জশিট করবে, তার ক্ষমতা হবে না। তাহলে দ্বিতীয় সম্ভাবনাটাও গেল। তৃতীয় একটি সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে একেবারে ওই সেটিং তথ্য। তাহলে এই তিনটে সম্ভাবনার মধ্যে তৃতীয় সম্ভাবনাটাই প্রবল। তার কারণ আগের দুটো সম্ভাবনা নেই, তার কারণ তথ্য প্রমাণ রয়েছে, সেটা বোঝা গিয়েছিল, প্রথম চার্জশিটে উল্লেখ করেছিল বলে। তৃতীয় সম্ভাবনাটা হচ্ছে যে একেবারেই মানে আইওর পক্ষেও সম্ভাবনা ওই টাকা খেয়ে। তাহলে তৃতীয় একটি সম্ভাবনা পড়ে থাকে, সেটা হচ্ছে সেটিং। এবং এটা লোকে সকলেই বুঝতে পারছে। বিগত 15-20 দিন আপনি যদি এই বেল পাওয়ার ধারা যদি পরপর দেখতে শুরু করেন আর কি, তাহলে বুঝতে পারবেন যে বেসিক্যালি কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে দেখুন তারা একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে সমস্ত কৃতকর্মগুলো হচ্ছে। আপনি ভেরি রিসেন্টলি আমি একটা উদাহরণ দিই। ভেরি রিসেন্ট ধরুন এই ববি হাকিমের যে মন্তব্য, আপনার মনে হয় ববি হাকিম কি জানে না এই মন্তব্য করলে এটা বিতর্ক হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে? নিশ্চিত জানেন। তারপরে তিনি কেন করলেন? তার কারণ ওই সাম্প্রদায়িক রাজনীতি করতে সহায়তা করবেন বলেই বেসিক্যালি এই ধরনের মন্তব্য করছেন। এবং সেটি দেখুন পার্টির পক্ষ থেকে কি করা হলো, একটা এক্সহ্যান্ডেলে একটা লিখে দিল যে আমরা ডিসঅ্যাসোসিয়েট করছি, এই মন্তব্যের সঙ্গে সমর্থন করছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? নেননি। তার মানে কি? তার মানে জনমানুষের একটা ছবি রাখলাম যে আমরা কোথাও কি দ্বিচারিতা। কারণ মুখ্যমন্ত্রী একদিকে বলছে আমরা কি ললিপপ চুষবো, তা যেমন বিধানসভায় তিনি বলেছেন যখন বাংলাদেশ বলেছিল কলকাতা দখল করবে, আবার একদিকে ববি হাকিমের এই মন্তব্যে কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। তাহলে কি শুধু ভোট ব্যাংকের জন্য রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ক্ষমতা রাজনীতি করেছেন। উনি ক্ষমতা পাওয়ার জন্য একটা আলাদা রাজনৈতিক দল করেছেন, কংগ্রেস থেকে বেরিয়ে এসে। উনি ক্ষমতায় থাকার জন্য উনি একদিকে মানে কোনো দপ্তরহীন মন্ত্রীও ছিলেন। ভারতবর্ষের খুব কম রাজনীতিবিদ এই সৌভাগ্য, যে দপ্তরহীন মন্ত্রী হিসেবেও তিনি মানে মন্ত্রিত্ব এনজয় করবো বলে দপ্তরহীন মন্ত্রিত্বও চালিয়েছেন।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় পাওয়ার জন্য রাজনৈতিক দল তৈরি করা এবং ক্ষমতায় থাকার জন্য দপ্তরহীন মন্ত্রী চালানো, এটাও বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতালোভী একজন মানে ভদ্রমহিলা, যে ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না। ফলে ক্ষমতায় থাকার জন্য বিজেপি যার সঙ্গে যা সেটিং করার উনি করবেন, ওনার কাছে রাজনৈতিক নীতি নৈতিকতার কোনো জায়গা নেই। তো ফিরদৌসা, জুনিয়র ডাক্তাররা কিন্তু আবার আন্দোলন নামবে বলে আর্জিও জানায়, সেখানে পুলিশ পারমিশন দেয়নি, হাইকোর্টও অবজারভেশন করছে। এই যে আবার তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ পারমিশন দিচ্ছে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আন্দোলন তো যে কেউ করতে পারে। পুলিশ, আমি আমি এটা বুঝতে পারছি না যে পুলিশ পারমিশন দেওয়ার কি। দেখুন, যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার হচ্ছে সে পিসফুল ডেমনস্ট্রেশন করতে পারে, এবং পিসফুল ডেমনস্ট্রেশন নিশ্চিতভাবেই করার জন্য পুলিশকেও পারমিশন দেবেন, তো আমাদের সংবিধানে যে পারমিশন দিয়েছে। ম্যাক্সিমাম এটা ইনফর্ম করে রাখা হয়, সেটা হচ্ছে যাতে আনটোয়ার্ড ইনসিডেন্ট না ঘটে, সেই জন্য পুলিশ পারমিশন দেওয়ার তো কেউ নয়, পুলিশ পারমিশন ডিনাই করারও কেউ না। হ্যাঁ, নিশ্চিতভাবেই কিছু বলতে পারেন যে এই রাস্তা এখন বন্ধ আছে, কিন্তু এটা নিশ্চিতভাবে করবেন না যে ওই শাসক দলের সুবিধা হবে সেরকম করে মনে করলো একটা 144 একটা জারি করে দিল, সেটা করে করে কোনো লাভ হবে না। এক দেশ এক ভোট যে আইনটা আসছে, ইতিমধ্যে সংসদে বিল পেশ করার দিকে এগোচ্ছে, কি বলবেন? আজকে চরম বিরোধিতা করেছে অভিষেক। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বাস্তবতাটাকে আপনাকে মেনে নিতে হবে। স্থানীয় ভোট, রাজ্যভিত্তিক ভোট এবং কেন্দ্রীয়ভাবে ভোট, এর চরিত্র আলাদা। লোকে স্থানীয় ভোট দেয় যে ইস্যুতে, নিশ্চিতভাবে লোকে সেই একই ইস্যুতে লোকসভার ভোট, সেই একই ইস্যুতে রাজ্য সরকার তৈরি করার জন্য সে বিধানসভার ভোট প্রদান করেন। তাহলে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি স্তরের যে ভোট, মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যাই বলুন, মানে স্থানীয় সরকার তৈরির যে ভোট, রাজ্যের সরকার তৈরির যে ভোট, কেন্দ্রের সরকার যে তৈরির ভোট, এই যে ত্রিস্তরীয় যে নির্বাচন পদ্ধতি, সেই নির্বাচন পদ্ধতির নিজস্ব একটা চরিত্র রয়েছে। সেই চরিত্রটাকে একেবারে ভেঙে দিয়ে একদর্শী একটি ব্যবস্থাপনা তৈরি করবো, এটা একটা বিজেপির বলতে পারেন ওই একমার্গীয় চিন্তাভাবনা, যে সকলকে একই ভাষায় কথা বলতে হবে, হিন্দি, সকলকে একই পোশাক পরতে হবে, সকলকে একই খাবার খেতে হবে। এই যে একদর্শী চিন্তাভাবনা, যেটা বেসিক গণতন্ত্রের যে নর্মস, যে বহুত্ববাদ, বিকেন্দ্রীকরণ, এইসবের ধার কাছ দিয়ে বিজেপি তো যায় না। বলে বিজেপি তাদের যে মানে রাজনৈতিক মানসিকতা, সেই একটার পর একটা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেটাই প্রকট করছে। কিন্তু সিবিআই এর হাতে আবার গ্রেফতার হলো কালীঘাটের কাকু, কিভাবে দেখছেন? না, দেখুন, আবার গ্রেপ্তার সিবিআই এর হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সকলের গ্রেপ্তার হওয়া উচিত। বেশিরভাগ জন যারা ধরুন ক্ষমতা ভোগ করেছে। এই কালীঘাটের কাকু একটা বিজ্ঞান মহাজের একটা একজন ধরুন বলতে পারেন কম, নিজেই স্বীকার করেছে। কালীঘাটের কাকু ধরে কি হবে, তার ওই কর্মচারীকে ধরে কি হবে, মালিক ধরে। তো মালিক অনেকদিন আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। তাহলে সেই আবার সেই সেটিং তথ্যই আসছে। তাহলে না সেটিং না, আমি অনেকদিন আগে থেকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিকে ধরে জেলের বাইরে আছে। যদি দিল্লি ওর মাথায় আশীর্বাদ না রাখে, আশীর্বাদের হাত, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই জেলে চলে যেত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যেভাবে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হলো, তাকে যারা বেল দেওয়ার জন্য বা আইনি পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছে, রবীন্দ্র ঘোষ থেকে শুরু করে একাধিক আইনজীবী, তারা রীতিমতন মার খাচ্ছে, একজন আহত, আইসিইউতে ভর্তি। এই যে ঘটনাগুলো ঘটছে, গণতন্ত্রে এটা কতটা ক্ষতিকর? কারণ আইনি পরিষেবা পাওয়ার অধিকার তো সবারই আছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? আইনজীবীরা মার খাচ্ছে। আমি বিষয়টিতে খুব উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে, দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই। ফলে জনগণের যে মতের যে রিফ্লেকশন, সেটা নেই। নিশ্চিতভাবে হাসিনার প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল বলে তাকে দেশ ছাড়া করেছে, কিন্তু তারপরে নির্বাচিত সরকার কোথায়? নির্বাচিত সরকার না থাকার জন্য বেসিক্যালি একটা প্রশাসনিক অব্যবস্থা চলছে। এবং আমি দুর্ভাগ্য বলেই বলবো বাংলাদেশবাসীর পক্ষে
একটা বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমি দুটো উদাহরণ দেবো আমার দেশে। দেখুন, কাশ্যপ অত্যন্ত হিনিয়াস একটি ক্রাইম করেছিল, তারপরেও কিন্তু কাশ্যপ ভারতবর্ষের যে বিচার পদ্ধতি সেখানে কিন্তু একজন আইনজীবীর সহায়তা পেয়েছে এবং তিনি অত্যন্ত বরিষ্ঠ একজন আইনজীবী এবং সেটা আদালতই করছে। তৃতীয় হচ্ছে, নিশ্চয়ই মনে থাকবে কানাইয়া কুমারের কথা। পাটিয়ালা হাউস কোর্টে তার উপর আক্রমণ হয়েছিল। সুপ্রিম কোর্ট কি করেছিল, কপিল সিব্বল সহ 6 জন বরিষ্ঠ আইনজীবীকে সেখানে পাঠিয়েছিল পরিস্থিতি কি দেখার জন্য, এবং সে কানাইয়া কুমার এখন বর্তমানে মুক্ত হয়ে দেখেছেন যে সে একটু রাজনৈতিক দল করতো আর একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। এটা হচ্ছে গণতান্ত্রিক পরিমণ্ডল, এটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার কাজ। এবার বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে অ্যাক্ট না করতে পারে, আমি জানি না এই যারা বলছেন যে আইনজীবীরা এই সমস্ত বলছেন যে অ্যাপিয়ার করলে পেটাবে, আইনজীবী নাকি গুন্ডা? আইনজীবী পেশায় আমি মনে করি আর যাই হোক না কেন, মস্তিষ্কের ব্যবহার করতে হবে, হাত পা ব্যবহার করতে গেলে অন্য কোথাও যাবে। দয়া করে মানে এই প্রফেশনের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করবেন না, আইনি প্রফেশনের সঙ্গে। এখন এই যারা এটা করছে তারা কারা? তাদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। কি ভেস্টেড ইন্টারেস্ট? তারা বেসিক্যালি এরকম একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে তারা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় এবং সে এটা বুঝতে পেরেছে যে আমাকে যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হয় তাহলে বেসিক্যালি মৌলবাদী শক্তিগুলোকে বাহবা দিতে হবে। এবং কারণ সে নির্বাচিত সরকার না, বাংলাদেশের মানুষের কি ওপিনিয়ন, এক্সপ্রেস ওপিনিয়ন কি, সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। ফলে যে একবার ক্ষমতার স্বার্থ, যিনি ক্ষমতার স্বার্থকে এখন ক্ষমতা ধরে রাখার জন্য যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে এই ধরনের অবৈধ টার্মস অ্যান্ড কন্ডিশন রেখে সে সরকার চালাতে চান, বুঝতেই পারা যাচ্ছে। আর যে কোনো মানুষের আইনি সহায়তা পাওয়া অধিকার এবং ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে খুব স্বাভাবিকভাবেই একজন মানুষকে তাকে শুনতে হয়। ইন্টারন্যাশনালি এটা আপনি বলতে পারেন ক্রিমিনাল ওয়েল এস্টাবলিশড ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। জেল হচ্ছে, বিশেষ করে আন্ডার ট্রায়াল প্রিজনারদের ক্ষেত্রে জেল হচ্ছে এক্সেপশন, বেল হচ্ছে রুল। এখানে কেন বেল পাচ্ছেন না, তাহলে মুভ করা যাচ্ছে না, কেন এই আইনজীবীরা গুন্ডার মতো আচরণ করছে, এটা বুঝতে গেলে আপনাকে ওই রাষ্ট্রের গোটা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বুঝতে হবে। ওখানে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম হয়েছে, সেটা হচ্ছে একটা অগণতান্ত্রিক উপায়ে একটা উপর থেকে এবারে বলতে পারেন ফেসবুকের সরকার চলছে। মানে মনে হলো সবাই ফেসবুকে লিখতে শুরু করলো ইউনেস্কো দরকার, এটা ফেসবুকের সরকার চলছে। বাংলাদেশে তো আর মানে আপনি বলতে পারেন ইলেক্টেড সরকার চলছে, ফেসবুক হোয়াটসঅ্যাপের সরকার চলছে। 10টা লোক ফেসবুকে লিখে দিল ইউনেস্কো দরকার, এইভাবে তো মানে একটা সরকার চলতে পারে না। ফেসবুকের মাধ্যমে দিয়ে সরকার চলতে পারে, বাংলাদেশে বলবো সরকারটা চলছে ফেসবুকের মাধ্যমে। কিন্তু একটা বিষয়, যেখানে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কোনো শিল্প নেই, শিক্ষার এই অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, স্বাস্থ্যের এই অবস্থা, একাধিকবার বিরোধী দল বা সিপিএম বারবার দাবি তোলে শিক্ষা নেই, স্বাস্থ্য পরিকাঠামো খারাপ, সেখানে এমনকি শিল্প আনার জন্য জমি পর্যন্ত দেওয়া হয় না যে সরকারের তরফ থেকে। সেখানে দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির করা হচ্ছে সরকারি টাকায়, মানে সরকারি তহবিলের টাকায়। এবং এই বিষয়টাকে কিভাবে দেখতে পারে? সরকারি তহবিলের টাকায় কি কোনো ধর্মর কোনো মঠ মন্দির করা যায়? মানে এর স্কোপ কি আছে? প্রথম কথা বলি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্ট। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মানে হচ্ছে যে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না এবং রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না। ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিই, একজন মানুষের ব্যক্তিগত ধর্ম থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনি ধরেন একটা আইন তৈরি করলেন যে এটা হিন্দুদেরই একমাত্র প্রাপ্য, যে হিন্দুরাই গ্র্যাজুয়েট হতে পারবে, মুসলমানরা গ্র্যাজুয়েট হতে পারবে, এটা আইন, এটা তো আর হতে পারে না। ফলে এই ধরনের মানে এই যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে কোনো আইন তৈরি করা, রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি যেটা হওয়া উচিত নয়, নিশ্চিতভাবে ধর্মীয় চশমা পড়ে কোনো আইন তৈরি হবে না, প্রশাসন চলবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় কেন করছেন এটা বোঝার জন্য আপনাকে আরএসএস বুঝতে হবে, বিজেপি বুঝতে হবে। তার কারণ আরএসএস বিজেপি রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন। এবার বলি, এটা আমি ওই দীঘারই কতগুলো উদাহরণ দিই। দেখবেন দীঘাতে ওই যারা ওই
ট্রলার নিয়ে ওই সমুদ্রে চলে যায়, গভীর সমুদ্রে। এগুলো হিসাব রাখা, এগুলো সমস্ত কিছু করার জন্য ফিশিং কর্পোরেশনের কিছু এমপ্লয়ি আছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, তারা বেশিরভাগই সব তৃণমূল বাড়ির ছিল। ওই দীঘাতে, আমি দীঘার কথাই বলছি, যে দীঘাতে মন্দির, বেশিরভাগই তৃণমূল বাড়ির ছিল। তারা সব হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে আমার কাছে মামলা করেছে। কিসের জন্য? না, বিগত 1-1.5 বছর ধরে তারা বেতন পাচ্ছেন না, খুব স্বল্প, কাউকে 8,000 দেয়, কাউকে 10,000 দেয়, কাউকে 12,000। সেটাও বন্ধ। ভাবুন, তৃণমূল বাড়ির ছেলে, আমি বলছি না অন্য বাড়ির ছেলে, তারা একেবারে তৃণমূল বাড়ির ছেলে, চাকরি মানে ওই 8,000 10,000 টাকার কাজ পেয়েছে, সেটাও মমতা ব্যানার্জি দিতে পারেন না। আর ওখানে আমি জানি না কত কোটি টাকা খরচা, সেই কোটি টাকা খরচা করে মন্দির তৈরি। আমি বলছি তৃণমূল, মমতা ব্যানার্জি একবারে তৃণমূল বাড়ির ছেলে, যারা 1.5 বছর ধরে বেতন পাচ্ছেন না, ওই দীঘাতে তাদের বেতন নেই। ওই দীঘাতে, দীঘা, শঙ্করপুরে, ওইসব মৎস্যগন্ধা। এই হচ্ছে মমতা ব্যানার্জি। শুনুন, এখানে রাজ্যে এসএসসি নেই, টেট নেই, চাকরি নেই, বেকার ছেলেরা এই মামলা করেছে। আবার এই আজকে ভোরেই যাব এই সুপ্রিম কোর্ট, পরশুদিন মামলা আছে, বৃহস্পতিবার মামলা আছে। এই ছেলেমেয়েরা বসে আছে দীর্ঘদিন ধরে, পর্বত প্রমাণ দুর্নীতি করেছে। টেট, এসএসসি কিচ্ছু নেই, প্রতি বছর টেট নিতে পারেন না, এত শিক্ষকের পদ ফাঁকা আছে, আপনি নিয়োগ করতে পারেন না, এর দায় কে নেবে? এর দায় মমতা ব্যানার্জি। আসলে বেসিক্যালি এগুলো পারছে না বলে মন্দির মসজিদের রাজনীতি। কিন্তু একদিকে ঠিক ডিএ বাড়িয়ে দিল 3,000 টাকা, এবং এই যে লক্ষ্মীর ভান্ডার, সেটাও নাকি নতুন করে নতুন ছেপে আসছে, যেখানে টাকা দেওয়া হবে 2,500 টাকা, মানে 2,500 টাকা করে। তাহলে সরকার কি শুধু এই ভাতার উপরে, মানে আবার ডিএটাও বাড়িয়ে দিল, এদিকে লক্ষ্মীর ভান্ডার একদমই বাড়িয়েনি। তারা ঘোষণা করছে 3,000 টাকা। 3,000 টাকায় কি হবে? যে পরিমাণ ডিএ বাকি আছে বেসিক্যালি কর্মচারীদের, ধরুন ওই রোপা রুল 2009 মোতাবেক যে ডিএ বাকি আছে, সেই বকেয়া ডিএ এখনো মেটায়নি। সুপ্রিম কোর্টে মামলা চলছে, 6 বার রাজ্য সরকার হেরেছে, তারপরেও নির্লজ্জের মতো ডিএ দেয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, রাজ্য সরকার গিয়ে 6 বার হারা সত্ত্বেও আবার সুপ্রিম কোর্ট গেছে, সেটাও জনগণের ট্যাক্সের টাকায়। অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা ডিএ সেটা দিচ্ছে না। যে ওটা দিচ্ছে, ওটা কি মানে তাদের ন্যায্য পাওনা? ওর থেকে অনেক বেশি তাদের ন্যায্য পাওনা সরকারি কর্মচারী। লক্ষ্মীর ভান্ডারের টাকা যে বাড়ানো হচ্ছে, 26কে মাথায় রেখে, 26-এর নির্বাচন তো প্রায় আসন্ন, 26কে মাথায় রেখে আমি বলছি যে লক্ষ্মীর ভান্ডার কেন, আমি মনে করি পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে অন্তত পক্ষে 50,000 টাকা করে বেতন পাওয়া একজন করে চাকরিজীবী, মানে চাকরির কাজ করার মানুষ থাকতো, যদি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধ্বংসাত্মক আন্দোলন না হতো। একদম শেষ প্রশ্ন, আমরা দেখেছি তন্ময় ভট্টাচার্যের উপরে কিভাবে একটা অ্যালিগেশন এসেছিল, তিনি ক্লিন চিট পেলেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পুলিশ তাকে পুরোপুরি ক্লিন চিট দিল, কি বলবেন? দেখুন, মানে এটি যেহেতু আইনগত প্রক্রিয়া, পুলিশ যদি দিয়ে থাকেন, নিশ্চিতভাবে তিনি যতক্ষণ পর্যন্ত না দোষ প্রমাণিত হয় একজন মানুষ নির্দোষ। আমি মনে করি দোষ প্রমাণিত হলে তবেই দোষী বলা যায়, না হলে তিনি অভিযুক্ত থাকেন, নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন নির্দোষ। অসংখ্য ধন্যবাদ ফিরদৌস দা, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন। নমস্কার। নমস্কার।